নমস্কার, আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। বারুইপুরের যে ঘটনা, সেই ঘটনার রেশ কিন্তু এখনো কাটছে না। তবে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে শক্ত হাতে এর মোকাবিলা করা হবে। বারুইপুরে যে নির্যাতনের ঘটনা ঘটেছে এবং যেভাবে ওই নাবালিকাকে মানে ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। ইতিমধ্যেই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। নির্যাতিতার পরিবার বা ওই নাবালিকার পরিবার 4 জনের বিরুদ্ধে অভিযোগ করেছে, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে আটক করা হয়েছে। আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী পথে নেমেছেন, কিন্তু আশ্চর্যজনক কথা বললেন আরজি করের নির্যাতিতার মা। আমরা জানি যে আরজি করের যে ঘটনা ঘটে গিয়েছিল সেটা সত্যি নিন্দনীয়, সমালোচনার কোথাও কেউ এতটুকু কার্পণ্য করেনি। প্রত্যেকটা মানুষ কিন্তু তার সেই ঘটনার সমালোচনায় সোচ্চার হয়েছিল। কিন্তু তারপরে নির্যাতিতার সেই মা, জুনিয়র চিকিৎসক যাকেও ধর্ষণ করে খুন করে দেওয়া হয়েছিল, তার মা, তিনি বিধায়ক হয়েছেন বিজেপির টিকিটে জিতে। তার কাছ থেকে মানুষ আশা করেছিল যে তিনি অন্তত এই ঘটনাস্থলে যাবেন বা ওই শোক সন্তপ্ত পরিবারের পাশে থাকবেন, অন্তত তাদের পাশে থাকবেন। কিন্তু বা এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, অভিযুক্ত, তাদের কঠোর শাস্তির দাবি করবেন। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে তিনি কঠোর শাস্তির দাবি করেছেন বটে, কিন্তু তিনি এর মধ্যেও প্রাক্তন সরকার বা প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন। বললেন আগের সরকার যেভাবে খেলা মেলা জুয়ায় পয়সা খরচা করেছে, তাতে মানুষের নৈতিক অবনতি হয়েছে, যে কারণে সেই সংস্কৃতি এখনো মুক্ত হতে পারেনি রাজ্য। নতুন সরকার এসছে, 2 মাস হয়েছে, তবে তারা আশা করবেন যে এ ব্যাপারে সরকার সঠিক পদক্ষেপ করবে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন তারা স্বতঃপ্রণোদিতভাবে রিপোর্ট তলব করেছে, ঠিক কি ঘটেছে, কেন ঘটেছে, সমস্ত কিছু তারা রিপোর্ট তলব করেছে। তবে ময়না তদন্ত হয়েছে এবং ময়না তদন্তে যে রিপোর্ট পাওয়া গিয়েছে তা শুনলে আপনি শিউরে উঠবেন। যেভাবে এই নির্মম নির্যাতন করা হয়েছে ওই ছোট্ট মেয়েটির সঙ্গে, যে ঘটনা ঘটেছে, সেটা সত্যি কিন্তু ভয় ধরায়, আতঙ্ক ধরায়। বারুইপুরের এই ঘটনাতে পক্সো ধারা যেমন যুক্ত হয়েছে, তবে অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে শুনানি হতে পারে কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এই দিনকে 2 অভিযুক্ত যাদেরকে আদালতে পেশ করা হয়েছিল, তাদের হয়ে কোনো আইনজীবী সওয়াল করেননি। এই ঘটনাতে ভারতীয় ন্যায় সংহিতার বিএনএস এর ধর্ষণ 65, ধর্ষণ 70B মানে গণধর্ষণ 70(2), খুন 103(1), তথ্য প্রমাণ লোপাট 238 এবং অপরাধমূলক ষড়যন্ত্র 61 ধারায় মামলা রুজু করা হয়েছে। পক্সো আইনের 6 নম্বর ধারাতেও মামলা হয়েছে। 2 অভিযুক্তকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। একটি সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে, যেখানে এক ব্যক্তির সঙ্গে ওই নাবালিকাকে যেতে দেখা যায়, তারপর নাবালিকা একাই আসে, সেরকম ছবি, যেটা নিয়ে কিন্তু চর্চা চলছে। দেখুন, গতকাল বারুইপুরের এই ঘটনার পরে পরে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু প্রাথমিকভাবে প্রশ্ন উঠেছে। প্রাথমিকভাবে পুলিশের যে ভূমিকা, কারণ শনিবার থেকে নিখোঁজ ছিল ওই নাবালিকা, পুলিশের কাছে অভিযোগ করা হয়েছিল, তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ প্রায় 6 ঘন্টা পরে তারা নাকি যায়, পরিবারের সঙ্গে গিয়ে কথা বলে, কিন্তু অভিযোগ যে সেভাবে খোঁজাখুঁজির ক্ষেত্রে তেমন তৎপরতা দেখায়নি। এলাকার ছেলেপুলেরা, ইয়াং ক্লাবের ছেলেপুলেরা, তারাই মূলত তৎপরতার সঙ্গে এলাকার আশপাশের দোকানে সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে তারা আইডেন্টিফাই করার চেষ্টা করে যে ঠিক কোথায় গিয়েছিল, কখন গিয়েছিল। তারপরে তার সঙ্গে একজনকে ঘুরতে দেখা যায়, তাকে তারা পাকড়াও করে এবং তার কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে বিষয়টি জানতে চায়। যদিও সেই যুবককে তারা, এবং সেই যুবকই তাদেরকে নিয়ে যায় যে ওই পুকুরে ফেলে দেওয়া হয়েছে। আবার সন্দেহজনক ভাবে তিনি বলছেন, ওই যুবক বলছে যে তিনি এই বিষয়টির সঙ্গে ছিলেন না। তো তাকে তো মারধর দেওয়াই হয়েছিল, কিন্তু আমার প্রশ্ন বা অনেকেরই প্রশ্ন জাগছে যে ওই যুবকটি যদি নাই জানতো গোটা বিষয়টি, তাহলেও কি করে আইডেন্টিফাই করে দিল যে পুকুরে ফেলে দেওয়া হচ্ছে, ঘষে ঘষে ঘষ্টাতে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ময়না তদন্ত যেটা বলছিলাম, পলিটিক্যাল বিষয়ের দিকে আসবো পরে, কিন্তু আশ্চর্যজনক যেটা বিষয়, যে ওই নাবালিকাকে নির্যাতন করে তাকে কিন্তু খুন করা হয়নি, তাকে ভারী কিছু দিয়ে মাথায় মারা হয়েছিল বলা হচ্ছে ময়নাতদন্তে, এবং তাকে জ্যান্ত অবস্থাতেই ওই পুকুরের জল কাদার মধ্যে চুবিয়ে দেওয়া হয়েছিল। কি বলা হচ্ছে, জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল বারুইপুরের নাবালিকাকে। ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসছে সোমবার, তাতে এমনটাই ধারণা করছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে
নাবালিকার ফুসফুসে কাদা জল পাওয়া গিয়েছে। খুন করার পরে দেহ জলে ফেলা হলে, যেটা সত্যি হওয়া সম্ভব নয়, ডুবে মৃত্যু হলেই ফুসফুসে জল পাওয়া যায়। ফলত নাবালিকাকে যখন জলে ফেলা হয় তখনও সে বেঁচে ছিল বলে অনুমান পুলিশের। তবে তার আগে বীভৎস অত্যাচারের শিকার হয়েছিল ওই 12 বছর বয়সের ছোট্ট মেয়েটি। নাবালিকার যৌনাঙ্গে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে, ক্ষত রয়েছে মাথাতেও, ভারী কিছু দিয়ে আঘাত করা হচ্ছে বলে মনে করা হচ্ছে, বা শক্ত কোনো জায়গাতে ঠুকে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে রক্তপাত হয় সেই আঘাত থেকে, এবং অতিরিক্ত রক্তক্ষরণ, জলে ডুবে শ্বাসরোধ হওয়া, মৃত্যুর পেছনে এই দুটো সম্ভাব্য কারণই উঠে আসছে বলে ময়নাতদন্তকারী চিকিৎসকরা মনে করছেন। এবং শনিবার দিন সে নিখোঁজ হয়েছিল, শনিবার দিন গভীর রাতে কোনো এক সময় তার মৃত্যু হয়েছে বলে অনুমান। এবং ইতিমধ্যেই পুরো গোটা বিষয়টি পুলিশ কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছে। ময়নাতদন্তের রিপোর্ট, সিসিটিভি ফুটেজ, এই সমস্ত নিয়ে একটা পুনর্নির্মাণ হয়তো আগামী দিনে পুলিশ করবে, ঠিক কিভাবে কি করা হয়েছিল। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাতে রাজনীতির রং লাগে। গতকাল থেকে এলাকার লোকজনই বলেছিল যে ওই ঘটনার সঙ্গে আরএসএস এর যোগ রয়েছে, যারা ওই মেয়েটিকে নিয়ে গিয়ে এই নির্যাতন করেছে। আপনাদের সেই বক্তব্য শুনিয়েওছি আমি, যদি কেউ শুনতে চান আমার আগে গতকাল করা ভিডিওটা দেখে নিতে পারেন, এটা আমার বক্তব্য নয়। এবং আরেকটা বিষয়ে প্রশ্ন উঠছে যে এই যে যারা মূল অভিযুক্ত, সেই মূল অভিযুক্তের একজনকে এলাকার লোকজনই ধরে নিয়ে গিয়ে পুলিশের কাছে দিয়েছিল, যেখানে প্রাথমিক তদন্ত পুলিশের যে গাফিলতি ছিল সেটাই বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে একজনকে তারা ধরে দিয়েছিলেন পুলিশের কাছে, কিন্তু পুলিশ ওই ব্যক্তিকে ছেড়ে দেয় কিছুক্ষণ পরে, অ্যাজ ইফ কি সে ব্যক্তি ঘুরতে গিয়েছে। পরে যদিও তাকে ধরা হয়েছে বলে জানা যাচ্ছে। এই যে সোমবার দিন যাকে গ্রেফতার করা হয়েছে আনন্দ বলে, যৌথ বাহিনী এবং এসওজি এবং এসটিএফ তল্লাশি চালিয়ে যে ব্যক্তিকে গ্রেফতার করেছে এই আনন্দ বলে, এই আনন্দকেই কিন্তু তুলে দেওয়া হয়েছিল পুলিশ ফাঁড়িতে, বা তাকে এলাকার লোকজন কিন্তু পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়েছিল, রবিবার দিনই নিয়ে গিয়েছিল। পুলিশ ফাঁড়িতে বেশিক্ষণ, মানে বেশ খানিকটা থাকার পরে পরে সেখান থেকে সে বেরিয়ে গিয়েছিল। এবং এক্ষেত্রে কিন্তু স্থানীয় মানুষের অভিযোগ যে বিরোধী রাজনৈতিক দল বা সংগঠনগুলোর প্রশ্ন, স্থানীয় মানুষের প্রশ্ন যে কেন আগে এই অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ পদক্ষেপ করেনি, মুখ্যমন্ত্রী নির্দেশের অপেক্ষায় কেন ছিল, এটাই কিন্তু প্রশ্ন জাগছে। আর এখানেই রাজনৈতিক নেতা নেত্রীদের অঙ্গুলি হেলনের কথা উঠে আসছে। সেখানে আশা করা গিয়েছিল যে বিজেপির যিনি বিধায়ক হয়েছেন, একজন নির্যাতিতার মা, যিনি বোধহয় এই যন্ত্রণাটা সবচেয়ে বেশি অনুভব করার কথা, যার সেই আরজি করের নির্যাতিতার মা, তিনি বলছেন যে আগের সরকারের যে ব্যর্থতা, আগের সরকার যে যে সংস্কৃতি তৈরি করেছিল সেই সংস্কৃতি এখনো বয়ে চলেছে। 2 মাস হয়ে গেছে, এখনো যদি আগের সরকারকে টেনে কথা বলা হয়, হ্যাঁ এটা ঠিক যে আগে আমলেও এই ধরনের ঘটনা ঘটেছে। দেখুন, এই ধরনের ঘটনা না কোনো সরকার দেখে হয় না। হ্যাঁ এটা ঠিক যে ল অ্যান্ড অর্ডার যদি ঠিকঠাক থাকে তাহলে হয়তো, এবং যদি এই অভিযুক্তদের যদি দৃষ্টান্তমূলক সাজা দেওয়া যায়, দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া যায়, তাহলে বোধহয় এই ধরনের ঘটনাকে আটকানো যেতে পারে। কিন্তু দেশে বিভিন্ন প্রান্তেই এই ঘটনা ঘটেই চলেছে, আটকানো যাচ্ছে না। তার কারণ অনেক সময় দেখা গিয়েছে যে এই ধর্ষকদেরকে কেউ বা কারা আড়াল করছেন, এবং তার পেছনে রাজনৈতিক নেতা নেত্রীদেরকে দেখা যায়, তাদেরকে মালা পরিয়ে বরণ করা হয়। বিলকিস বানুর ধর্ষকদেরকে ছেড়ে দেওয়া হয় 15ই আগস্টের কি নাকি তারা হাজতে ভালো কাজ করেছে তাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়, যদিও পরবর্তীতে কোর্টের নির্দেশে, সুপ্রিম কোর্টের নির্দেশে আবার তাদেরকে জেল খাটতে হয়। কিংবা উন্নাও, কিংবা রাম রহিম, তার বিরুদ্ধে বিস্তর অভিযোগ, ধর্ষণের অভিযোগ,
মহিলাদের নির্যাতন করার অভিযোগ, তিনি বছরের মধ্যে কতবার তিনি বেল পেয়ে যান ভাবুন, তিনি কতবার প্যারোলে মুক্তি পান, বেল নয় প্যারোলে মুক্তি পান। তাহলে এই ব্যক্তিগুলোকে তো দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে, তাহলে তো কেউ বা কারা, অর্থাৎ যারা এই দুষ্কৃতী, যারা এই ধরনের কাজ করছে, তারা ভয় পাবেন করতে গিয়ে। তো একটাই যেখানে রাজ্যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে দোষীদের কাউকে ছাড়া হবে না, রাজনৈতিক রং দেখা হবে না, ক্যাপিটাল পানিশমেন্ট হবে। এবং এক্ষেত্রে তিনি একটা সাম্প্রদায়িক অ্যাঙ্গেলও তিনি খুঁজে পাচ্ছেন, যে ব্যক্তিটিকে পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে, এলাকার মানুষজন গণপিটুনি দিয়ে মেরে ফেলেছে, রেল লাইন উপরে দেওয়া বা অবরোধ করা, এই বিষয়টি নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে এই ব্যাপারেও তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে, কাউকে রেয়াত করা হবে না। জঘন্যতম ঘটনা, সিট গঠন হয়েছে, পরিবারের পক্ষ থেকে 4 জনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছিল, 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে, 3 জনকে ডিটেন্ট করা হয়েছে, যাদের সঙ্গে পলাতক 2 আসামির ফোনে কথোপকথন পেয়েছে পুলিশ। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। উনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো, কিন্তু এটুকু আমি বলে দিচ্ছি, পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন, পরিবার সরকার এবং পুলিশের কাছ থেকে যে যে সহযোগিতা চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে। সম্ভবত আমি এক্ষুনি বলবো না, আমি কাউকে ক্লিয়ারেন্স দিতে চাই না, পুলিশ বলবে। যেটা মব লিঞ্চিং হয়েছে, এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফ এর 2 জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী, সাথে সাথেই ফোনে কথা বলেছে। তো আমি খুশি যে ওনারা আমার আস্থা রেখেছেন। বাকি 3টে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে 3টে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। এমন ভোগাবো বুঝতে পারবে। দেখেছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা গিয়েছিলেন, বিমান বন্দ্যোপাধ্যায়, প্রতিমা মণ্ডল, দোলা সেনরা সেখানে গিয়েছিলেন। কিছু কিছু সময় তাদেরকে আটকানো হয়, যদিও তারা শেষ পর্যন্ত যান, নিজেদের পরিবারের সঙ্গে গিয়ে দেখা করে আসেন। বামেদের পক্ষ থেকেও সুজন চক্রবর্তীরা গিয়েছেন, তারা আইনি সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল রাতে তিনি বাড়িতেই ছিলেন, তিনি যাবেন বলেছিলেন, কিন্তু ওই কালীঘাট চত্বরে, তার বাড়ির চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে তাকে শুনছেন তিনি নাকি অ্যারেস্ট হয়েছেন, হাউস অ্যারেস্ট হয়েছেন, কিন্তু তাকে ব্যাপারে কিছু জানানো হয়নি। প্রশ্ন জায়গায় কেন তাহলে এত বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছিল তার এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির আশেপাশে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেরিয়েছিলেন প্রতিবাদ জানাতে, মোমবাতি হাতে তিনি তার এলাকারই ওই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের ওইখানেই তিনি প্রতিবাদ করেন। মোমবাতি হাতে তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন তার সঙ্গে। এখন আসল না নকল সেটা এখন আমার পক্ষে বলা সম্ভব নয়, ওটা এখন নির্বাচন কমিশনের আন্ডারে। কমিশন অলরেডি 2টো পক্ষের কাছ থেকে তথ্য নিয়েছে। তো তবে হ্যাঁ, এতদিন যে পরিচিত মুখগুলোকে দেখা যাচ্ছিল, ফিরহাদ হাকিম কিংবা চন্দ্রিমা ভট্টাচার্য, সায়ন্তিকা কিংবা এই সায়নী, এদের কাউকে দেখা টাকা যায়নি, কারণ তারা অলরেডি কয়েকজন তো শিবির বদল করেছে। সায়ন্তিকাকে এখনো শোনা যায়নি, বাট তিনি এখন নিজের মতন করে রয়েছেন। তো এই মানুষগুলোকে পাওয়া যায়নি, কিন্তু বেশ কিছু ইয়াং জেনারেশনের কয়েকজনকে নিয়ে, বেশ কিছু মানুষকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামলেন, প্রতিবাদ করলেন মোমবাতি জ্বালিয়ে। প্রাথমিকভাবে কিছুটা বাধা দেওয়া হয়েছিল, ব্যারিকেড করা হয়েছিল, তারপর পুলিশের সঙ্গে কথাবার্তা বলে তাকে ছেড়ে দেওয়া হয়। প্রাথমিকভাবে যদি জিস্ট বলতে হয় তাহলে কিন্তু ঘটনা প্রবাহ এমনই। রাজনীতির রং লাগাটা খুবই স্বাভাবিক। এই ধরনের ঘটনাগুলো ঘটলে রাজনৈতিক নেতারা এই আগুনে নিজেদের হাত সেঁকেন, কিন্তু আমি বলবো যে আপনারা দয়া করে হাত সেঁকতে যাবেন না। আপনার প্রতিবাদ করার ইচ্ছে হতেই পারে, বা প্রতিবাদ করার, সত্যি এই ধরনের ঘটনার প্রতিবাদ করা উচিত। এই ধরনের ঘটনাতে কোনো রাজনীতি দেখা উচিত নয়, রাজনীতির রং লাগানো যেমন উচিত নয়, বা রাজনীতি খোঁজা না গেলেই বোধহয় ভালো হয়।
আর শাসকেরও উচিত যে সে কোন দলের নেতা নেত্রী এইগুলো না দেখে একেবারে সরাসরি তার বিরুদ্ধে যেন পদক্ষেপ হয় সেইটা নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রী আশ্বাসে আরজি করেন নির্যাতিতার মা তিনি আশ্বস্ত যিনি এই নির্বাচনেও সিপিএম এর হয়ে ভোটে দাঁড়িয়ে গিয়েছিলেন, সাবিনা ইয়াসমিন যিনি সিপিএম এর প্রার্থী ছিলেন বিধানসভা ভোটে, তামান্না খাতুনের মা, যার জানি আমরা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস যখন জিতেছিল 2025 সালে, সেই বিজয় মিছিল থেকে বোমা বিস্ফোরণ, সেখানে এই তামান্না খাতুন মাঝখানে পড়ে গিয়ে তার মৃত্যু হয়। সাবিনা ইয়াসমিন তারাও কিন্তু একটা সময় শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেছেন, আশ্বাস পেয়েছেন এবং শুভেন্দু অধিকারীর ওপরে তিনি কিন্তু ভরসা রাখছেন। তিনিও পূর্ববর্তী মুখ্যমন্ত্রীকে কিন্তু তোপ দেখেছেন। তার বক্তব্য তিনি শুধু আশা দিতেন, টাকা দিতেন, কিন্তু ব্যবস্থা হতো না। বর্তমান মুখ্যমন্ত্রী ব্যবস্থা করবেন, সঠিক সাজা হবে দোষীদের, এটা তিনি এক্সপেক্ট করছেন। এখন এটাই দেখার বিষয় যে এটাতে শুধু রাজনীতি হয় নাকি দোষী মানুষজন যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রপার বিচার হয় এবং অতি দ্রুত যাতে বিচার হয় সেটা দেখা উচিত। বিচার যেন পায় ওই নাবালিকার পরিবার, এটাই দেখা উচিত। যত দ্রুত সেটা বিচার পাবে আগামী দিনে এই ধরনের ঘটনা প্রবণতা তত কমবে বলে আমার আশা। আপনারা কি মনে করছেন সেটা অতি অবশ্যই জানাবেন। দেখুন, আমি অন্তত কোনো রাজনৈতিক অ্যাঙ্গেল এখনো পর্যন্ত দিতে চাইছি না। আমার মনে হয় ইট ইজ টু আর্লি টু সে, এখানে রাজনৈতিক অ্যাঙ্গেল দেওয়ার কথা নয়। তবে হ্যাঁ, কেউ যে অভিযোগ করছেন সেই অভিযোগগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি। আমি গতকালও যে ভিডিও করেছি, একজন আমাকে কমেন্ট করেছিলেন, আমি কিন্তু এলাকার মানুষের অভিযোগটা তুলে ধরেছি। তবে এই ধরনের ঘটনা যেন বন্ধ হয় এটাই দেখা উচিত বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আশা রাখবো যে তার প্রশাসন সঠিক পদক্ষেপ করবে। পূর্বের সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল বলেই না তাদেরকে বেছে নেওয়া হয়েছে, মানুষ বেছে নিয়েছেন, ভোট দিয়েছেন, জিতিয়েছেন। তো যদি সেই ঘটনারই পুনরাবৃত্তি হয় তাহলে আর নতুন সরকারের দরকারটা কি ছিল, তাই নয় কি? ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আপনাদের কমেন্ট প্রতিবাদ অতি অবশ্যই যেন কমেন্ট বক্সে থাকে আপনাদের, সেটা আমি চাইবো যে কমেন্ট করুন, প্রতিবাদ করুন।